তার আগে আমরা বলে নিই যে আহ, আহ, যে স্ট্যাটিস্টিক্সটা জেনারেলি আমরা চার ভাগে ভাগ করতে পারি স্ট্যাটিস্টিক্যাল অপারেশনগুলোকে। আমি এক্ষুনি যে জিনিসগুলো আলোচনা করছিলাম, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই দুটো নিয়ে আলোচনা করছিলাম। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা ডেসক্রিপশন অফ স্যাম্পল ক্যারেক্টারিস্টিক, সেখানে কি কি হতে পারে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে, চার্ট হতে পারে, ডায়াগ্রাম, ট্যাবুলার ফর্ম, কি রিপ্রেজেন্টেশন, ফ্রিকোয়েন্সি, এগুলো আপনারা প্রথমের দিকে পড়েছেন। কি সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, এগুলো কি ভেরিয়েবিলিটি অর ডিসপারশন, যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে, কোয়ার্টাইল ডেভিয়েশন থেকে, পার্সেন্টাইল থেকে আরম্ভ করে এইগুলো পড়েছে। আর কোরিলেশন, এইগুলো সব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে যায়। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে যায়, এটা আমরা এটাই আজকে আমরা আসছি। একটাকে বলছি প্যারামেট্রিক টেস্ট, একটা নন প্যারামেট্রিক টেস্ট। হ্যাঁ, যেখানে আমরা এই যে কাই স্কোয়ার, টাই স্কোয়ার এগুলো আলোচনা করবো আন্ডার দ্য পার্কিং অফ নন প্যারামেট্রিক টেস্ট। আর প্যারামেট্রিক টেস্টের আন্ডারে জেড টেস্ট, এফ টেস্ট, টি টেস্ট, এই তিনটে টেস্টকে জেনারিক ফর্মে প্যারামেট্রিক টেস্ট বলা হয়। অনেক সময় নেট সেটে প্রশ্ন পড়ে যে অনেকগুলো নাম টাম দিয়ে দিল, কোনটা প্যারামেট্রিক টেস্ট। মনে রাখার সুবিধার জন্য প্যারামেট্রিক টেস্ট মানে হচ্ছে সরি জেড এফ, জেড এফ টি, বাদ বাকি যে কঠিন নামগুলো থাকবে সব কটাই নন প্যারামেট্রিক টেস্ট। এই যে দুটো মানে ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বাদ দিয়েও রিলেশনাল স্ট্যাটিস্টিক্স এর কথা বলতে পারি। রিলেশনাল স্ট্যাটিস্টিক্সটা বেসিক্যালি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্ট। এটা আমরা কেন রেখেছি, এটা নিয়ে নেটে প্রচুর প্রশ্ন পড়ে বলে রেখেছি। আর এক্সপ্লোরেটরি স্ট্যাটিস্টিক্সটা কি? এক্সপ্লোরেটরি স্ট্যাটিস্টিক্সটা ঠিক স্ট্যাটিস্টিক্স নয়, এটা জাস্ট কি হচ্ছে, জাস্ট মানে ইয়ের শুরু আর কি, মানে স্ট্যাটিস্টিক্স এর শুরু আর কি। মানে এর থেকে আমরা কি করতে পারি, যে একটা প্রিলিমিনারি ইন্ডিকেশন অফ দ্য নেচার অফ দ্য ডেটা, কোনো একটা ডেটা, সেই ডেটাটা জেনারেলি এক্সপ্লোরেটরি যে স্ট্যাটিস্টিক্সটা করা হয় কার উপর করা হয়, এক্সপ্লোরেটরি স্ট্যাটিস্টিক্সটা করা হয় আপনার এর উপর, কার কথা বলবো, এক্সপ্লোরেটরি স্ট্যাটিস্টিক্সটা করা হয় জেনারেলি কোয়ালিটেটিভ ডেটার উপর। হ্যাঁ, আমি কোয়ালিটেটিভ ডেটা, একটা ভার্বাল ডেটা হতে পারে, একটা টেক্সচুয়াল ডেটা হতে পারে, একটা ইমেজ ডেটা হতে পারে। হ্যাঁ, কেউ একটা ছবি তুললো, সেখান থেকে সেটাকে থেকে আমি সেই কোয়ালিটেটিভ ডেটাটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। কি কেউ একটা ধরুন আপনার করলো ভার্বাল ডেটা, কেউ কিছু একটা কথাবার্তা বললো, সেটাকে আমরা অ্যানালিসিস করতে পারি। ফলে এক্সপ্লোরেটরি যে স্ট্যাটিস্টিকটা হচ্ছে জাস্ট গিভস দ্য হিন্টস অ্যাবাউট প্রিলিমিনারি ডেটা, নেচার নেচার অফ দ্য ডেটা, বা আপনার বলতে পারেন যে হিডেন ডেটা। হ্যাঁ, কোথাও কোনো ইনফরমেশন আছে, সেইটাকে আমি প্রথম খবর পেলাম, সেটাকে যখন আমি রিপ্রেজেন্ট করলাম, তখন সেখানে এক্সপ্লোরেটরি স্ট্যাটিস্টিক্স করা হয়। আপনারা জানেন যে অবজেক্টিভের উপর বেস করে রিসার্চকে তিন ভাগে ভাগ করা হয়। রিসার্চের তো প্রচুর ভাগ আছে, অবজেক্টিভের উপর বেস করে রিসার্চকে তিন ভাগে ভাগ করা হয়। একটাকে বলছি আমরা এক্সপ্লোরেটরি স্টাডি, একটাকে বলছি ডেসক্রিপটিভ স্টাডি, আর একটাকে বলছি আমরা এক্সপেরিমেন্টাল স্টাডি। এক্সপ্লোরেটরি স্টাডিটা কি? হোয়াট ইজ এক্সপ্লোরেটরি স্টাডি? এটা আপনি বলছেন যে এক্সপ্লোর করার কথা বলছেন, এক্সপ্লোরেশন অফ হোয়াট, যে এক্সপ্লোরেশন অফ ভেরিয়েবলস, মানে ভেরিয়েবলকে খোঁজা, ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক সম্পর্ক দূরে থাক, আগে ভেরিয়েবল গুলোকে খুঁজি। হ্যাঁ, সেই যে কাজটা সেটা হচ্ছে এক্সপ্লোরেশন। যে একটা ছেলে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কলেজে গিয়ে প্রেম টেম করা শুরু করেছে, আমি এই খবরটাকে প্রথমে পেলাম, তাহলে দিস ইজ এক্সপ্লোরেশন। ফার্স্ট এই জায়গাটায় আমরা রিসার্চটা শুরু হয়। রিসার্চ স্টার্টস উইথ আইডেন্টিফিকেশন অফ ভেরিয়েবলস, দিস ইজ এক্সপ্লোরেশন। ডেসক্রিপটিভ স্টাডি কি করে, আমার ভেরিয়েবল গুলো খোঁজা হয়ে গেছে, যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আছে, এবার তারা দিনে কবার দেখা করছে, করছে, সত্যি তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এই যে রিলেশনশিপটাকে আমরা এস্টাবলিশ করব। মানে একাধিক ভেরিয়েবল পেয়ে গেছি, সেই ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করার কাজ হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, যেটা প্রেজেন্ট টাইমকে নিয়ে কাজ করে। আর যে দুটো ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক অলরেডি এস্টাবলিশড হয়েছে, রিলেশনশিপ আমি ভেরিয়েবলের মধ্যে খুঁজে পেয়ে গেছি, ভবিষ্যতে সেই সম্পর্কটা থাকবে তো, বিয়ের পিঁড়ি অব্দি পৌঁছাবে তো, সেইটা যখন আমি ফোরকাস্ট করব, প্রেডিক্ট করব, সেটাকে আমরা বলছি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চটা কি হচ্ছে, যে এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটাকে আমি ম্যানিপুলেট করছি,
হ্যাঁ, ছেলেটা চাকরি পাচ্ছে না, বিয়ে হবে তো? ছেলেটা বড় চাকরি পেলো, বিয়ে হবে তো? কি মেয়েটা চাকরি পেয়ে গেল, এই ছেলেটাকে ধরে থাকতে পারবে তো? এই যে ফিউচার এভিডেন্স কি হতে যাচ্ছে আমি জানি না। আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে চাকরি পাওয়া, চাকরি পাওয়ার ফলে কি ছোট চাকরি পাওয়া, বড় চাকরি পাওয়া, চাকরিতে টাকার পরিমাণ বাড়া, তারপরে সম্পর্কটা টিকে থাকছে তো? এই যে চেঞ্জ করছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে পরিবর্তন করার ফলে ভবিষ্যতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি লক্ষণীয় পরিবর্তন হচ্ছে সেইটাকে জানার নাম হচ্ছে কিন্তু যে রিসার্চ, সেটাকে আমরা বলছি এক্সপেরিমেন্টাল রিসার্চ। ফলে এইটা কি নিয়ে কাজ করে? এটা ফিউচার নিয়ে কাজ করে, এটা প্রেজেন্ট নিয়ে কাজ করে, এটা আপনার পাস্ট এবং প্রেজেন্ট। হ্যাঁ, অতীতে ছিল সেটা এখন খুঁজে পেলাম, একটা হঠাৎ করে কোনো জায়গায় কেউ বললো যে এইখানে কয়লা খনির সন্ধান আছে, চলো দেখি। হ্যাঁ, এগুলো সবই যা কিছু রিসার্চ শুরু হয় কিন্তু এই এক্সপ্লোরেশন। আমরা হঠাৎ করে আমরা এই বিষয়ে একটা রিসার্চ করলাম যে অ্যান আনটোল্ড স্টোরি অ্যাবাউট বিদ্যাসাগর। হ্যাঁ, বিদ্যাসাগরের কত 200 বছর উপলক্ষে 2020 এটাকে স্মরণ করে কেউ বললো যে না, আমি বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে রিসার্চ করি, যে আনটোল্ড স্টোরি অফ বিদ্যাসাগর। যে বিদ্যাসাগর আমরা জানি তিনি ভাষার সাগর, দয়ার সাগর, বিদ্যার সাগর, সব সাগরের কথা আমরা জানা আছে। কিন্তু আমরা কি জানি যে বিদ্যাসাগর একজন চিকিৎসা সাগর, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, হোমিওপ্যাথি ডক্টর। সেখান থেকে পরবর্তীকালে দেখবেন আপনারা ভবানীপুরে যে পি ব্যানার্জির যে হোমিওপ্যাথির বিখ্যাত আছে আর কি, সেটা কিন্তু তারা কিন্তু বিদ্যাসাগরের বংশধর। কে বলতে পারে যে বিদ্যাসাগরের থেকে সেই জিনিসগুলো, হোমিওপ্যাথির চর্চাটা এইভাবে বেড়ে উঠেছে? এটা একটা আমার এক্সপ্লোরেশন হতে পারে, জাস্ট আমি ভেরিয়েবলটাকে খুঁজলাম। এইটা এক্সপ্লোরেটিভ স্টাডি, ডেসক্রিপটিভ স্টাডি তারপরে হচ্ছে, আর এক্সপেরিমেন্টাল স্টাডি আরো পরে হচ্ছে। ফলে এক্সপ্লোরেটরি স্টাডিতে যেহেতু জাস্ট আমি ভেরিয়েবল গুলোকে খুঁজছি, সেখানে সেইভাবে স্ট্যাটিস্টিক্স পাচ্ছি না, কিন্তু এই যে হিডেন ডেটা আমি জানি না। হ্যাঁ, আমি লতা মঙ্গেশকরের সম্পর্কে কিছু আনটোল্ড স্টোরি খুঁজে বার করলাম, হ্যাঁ সেটা নিয়ে রিসার্চ হতে পারে। আবার কোনো বিষয়ে হতে পারে, কোনো একটা নতুন কিছু এক্সপ্লোরেশন হতে পারে। হ্যাঁ, অচেনা বিবেকানন্দ নিয়ে রিসার্চ হতে পারে, সেখানে এক্সপ্লোরেশন হতে পারে। যাই হোক, সেই জন্য এক্সপ্লোরেটরি স্ট্যাটিস্টিক্সও এখানে একটা আসতে পারে, যেগুলো জেনারেলি ভার্বাল ডেটা নিয়ে কাজ হয়, টেক্সচুয়াল ডেটা নিয়ে কাজ হয়, ইমেজ ডেটা নিয়ে কাজ হয়, ন্যারেটিভ নিয়ে কাজ হয়, ডায়ালেক্ট নিয়ে কাজ হয়, এথনোগ্রাফি নিয়ে কাজ হয়, এই যে ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, এইগুলো নিয়ে এক্সপ্লোরেশন হচ্ছে। আর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর একটা বড় জায়গা হচ্ছে রিলেশনাল স্ট্যাটিস্টিক্স। এটাও খুব একটা বড় জায়গায়। রিলেশন, রিলেশন তো দু রকম হতে পারে, তাই না? রিলেশন, আমরা রিলেশনটা কি হতে পারে? গুড রিলেশন হতে পারে আর ব্যাড রিলেশন হয়। ব্যাড রিলেশন হলে কি হয়? সবাই দূরে চলে যায়, আমরা অনেকের সঙ্গে রিলেশন খুব ভালো। তাহলে এই যদি রিলেশনটা গুড হয়, তাহলে তারা কি হয়? কাছাকাছি আসে, একটা অ্যাসোসিয়েশনে আসে। হুম, তাহলে রিলেশন গুড হলে অ্যাসোসিয়েশন, আর ব্যাড হলে ডিসোসিয়েশন। সম্পর্ক, হ্যাঁ রিলেশন একটা আছে, বাজে রিলেশনশিপ আছে, যোগাযোগ না থাকতে পারে, কিন্তু এটা রিলেশন, নেগেটিভ রিলেশন। কিন্তু অ্যাসোসিয়েশন যখন গুড রিলেশন হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাসোসিয়েশন। এখানে রিলেশন বলতে গিয়ে আমরা সেই একই কথা, ভেরিয়েবল। রিসার্চটাকে যদি সোজা ভাষায় ডিফাইন করা যায়, হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ ইজ নাথিং বাট, আমি যে এক্ষুনি বলছিলাম, ফাইন্ডিং আউট দ্য ভেরিয়েবলস, এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস বা অ্যামাং ভেরিয়েবলস, আর লাস্ট এটা বলছি টু ফোরকাস্ট দ্য কি বলবো, এফেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্সপেরিমেন্টাল রিসার্চের অ্যাটলিস্ট 4টে বৈশিষ্ট্য থাকে, যেটাকে আমরা বলছি কমব্রি। হ্যাঁ, সি ফর, সি ফর হচ্ছে কন্ট্রোলিং, কন্ট্রোলিং অফ কি? কন্ট্রোলিং অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবল, কমব্রি। ও ফর অবজারভেশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি লক্ষণীয় পরিবর্তন হচ্ছে। এম হচ্ছে কি? ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই 3টে পয়েন্ট মনে রাখতে হবে, যে একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের 3টে বৈশিষ্ট্য অ্যাটলিস্ট থাকবে: কন্ট্রোলিং অফ এক্সট্রানিয়াস ভেরিয়েবল, অবজারভেশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ম্যানিপুলেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আর মানে কি? এখানে র্যান্ডমাইজেশন আসতে পারে, রেপ্লিকেশন আসতে পারে, এই শব্দগুলো আর এর দ্বারা চিহ্নিত করা হয়। আইতে কি? আইটা হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি, হোয়াট ইজ ইন্টারনাল ভ্যালিডিটি? আমি এগুলো যা আলোচনা করছি কিন্তু সবই নেট সেটের জন্য আর কি। ইন্টারনাল ভ্যালিডিটি মানে কি? ইন্টারনাল ভ্যালিডিটি মানে কিছুই নয়, এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে আমরা কজ ইফেক্ট, এস্টাবলিশিং দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ। আপনি একটা রিসার্চ করলেন, এই ভেবেছিলেন, কি পেলেন? দ্যাট ইজ অ্যাকিউরেট রিপ্রেজেন্টেশন অফ রেজাল্টস।
আপনি যেগুলো ভেবেছিলেন সেগুলো ঠিক মতো করে ডেটাটা কালেক্ট করেছেন, অ্যানালিসিস করেছেন, রিপোর্ট করেছেন। আপনি নিজে যে রিসার্চ করেছেন আপনি বিশ্বাস করেন তো আপনার ডেটাটা ঠিক ছিল, কাজটা ঠিক হয়েছে, আপনি যে ফাইন্ডিংস পেয়েছেন সেটা অথেন্টিক, অবজেক্টিভকে স্যাটিসফাই করেছে, তাহলে সেটা যদি বলেন হ্যাঁ, তাহলে বুঝতে হবে আপনার কাজের মধ্যে ইন্টারনাল ভ্যালিডিটি আছে, মানে কজিটিভ রিলেশনশিপকে আপনি এস্টাবলিশ করতে পারছেন। আর এক্সটার্নাল ভ্যালিডিটি মানে কি? আমার যদি সুযোগ থাকতো আমি এইভাবে ইন্টারাকশন প্রশ্নোত্তর মাধ্যমে যেতে পারতাম। ঠিক আছে। যেখানে এক্সটার্নাল ভ্যালিডিটি মানে কি? এক্সটার্নাল ভ্যালিডিটি হচ্ছে কি জেনারেলাইজেশন অফ ফাইন্ডিংস, জেনারেলাইজেশন অফ রেজাল্টস। যে আপনি একটা কিছু মেথড ডেভেলপ করেছেন এডুকেশন, সেই মেথডটা আপনার কাছে ঠিক মনে হয়েছে, এবার আপনার পদ্ধতিটা নিয়ে অন্যজন অ্যাপ্লাই করুন। যে আপনি এমন একটা এক্সপেরিমেন্টাল মেথড ডেভেলপ করেছেন, পড়াশোনা স্টুডেন্টদের ইনোভেটিভ টিচিং এর কথা মানে খুব ভালো হচ্ছে। আচ্ছা, এইটা আমি পুরুলিয়ায় গিয়ে প্রত্যন্ত গ্রামে অ্যাপ্লাই করি, সত্যি এখানে হচ্ছে তো দেখলাম। তাহলে যদি বলে হ্যাঁ ভালো রেজাল্ট পাচ্ছি, দার্জিলিং এ গিয়ে দিচ্ছে হ্যাঁ খুব ভালো রেজাল্ট পাচ্ছি, তাহলে বুঝতে হবে আপনার মেথডটা কি হচ্ছে অন্য সেটিং, অন্য এনভায়রনমেন্টেও সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে সেটা একটা সর্বজন গ্রাহ্য হয়ে গেল, তার একটা জেনারেলাইজেশন হয়ে গেল, তার একটা অ্যাকসেপ্টেবিলিটি এসে গেল, তখন সেটাকে আমরা বলছি এক্সটার্নাল ভ্যালিডিটি। আমি যদি কাউকে প্রশ্ন করি এই আহ, আপনি একটা পেপার পাবলিশ করেছেন, সেই পেপারটা পরবর্তীকালে অন্য কেউ কাজ করার সময় আপনার পেপারটাকে সাইট করুন, তার রেফারেন্সে আপনার নামটা ব্যবহার করুন, তাহলে এটা কি ধরনের ভ্যালিডিটি? এটা অবভিয়াসলি এক্সটার্নাল ভ্যালিডিটি। কারণ কি? আপনারটা আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে, পপুলারাইজ হচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। হুম। এই যখনই ভাইরাল হয়ে যাচ্ছে বুঝতে হবে লোকজন এটাকে নিচ্ছে, তাহলে তার একটা এক্সটার্নাল ভ্যালিডিটি হয়েছে। কিন্তু সবসময় এক্সটার্নাল ভ্যালিডিটি থাকবে এমন কোনো কথা নেই। আমার সেটিং এ আমি করেছিলাম, এখানে ফল পেয়েছি, আমি এস্টাবলিশ করেছি, অন্যের ক্ষেত্রে সেটা নাও হতে পারে। যে আমাকে আমার মতো রিসার্চ করতে দাও, আমাকে আমার মতো ইন্টারপ্রেট করতে দাও। এই যে আমাকে আমার মতো, আমি একটা কিছু এস্টাবলিশ করলাম, সেটা আপনার পছন্দ নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে, কিন্তু এটা আমি তো করেছি। ফলে এই যে আপনার সেটা পছন্দ না হতে পারে, কিন্তু আপনাকে এই ডাইভার্সিটিটাকে আপনাকে কি করতে হবে? রেকগনাইজ করতে হবে, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাকে রেসপেক্ট দিতে হবে, এটাকে সেলিব্রেট করতে হবে, এটাকে এম্পাওয়ার করতে হবে যে না আপনার, আমি আপনি যে দৃষ্টিকোণ থেকে দেখেছেন আমি হয়তো সেটা থেকে দেখিনি, ফলে আপনারটা ভুল আমি সেটা বলতে পারছি। এই যে ইয়ে এই জাজমেন্টটা কিন্তু হচ্ছে ইন্টারনাল ভ্যালিডিটি। ইন্টারনাল ভ্যালিডিটি মানে কি হচ্ছে? আমার কাজটাকে আমি যুক্তি দিয়ে এস্টাবলিশ করেছি, রেশনাল ওয়েতে আমি এস্টাবলিশ করেছি, সেটা ইন্টারনাল ভ্যালিডিটি। তাহলে আমি এখানে অনেকগুলো কথা বললাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চের কিন্তু এই যে COMRIE, এই প্রিন্সিপাল খুব খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। এক্সপেরিমেন্টাল রিসার্চে কিন্তু এটা খুব কাজে লাগে। হ্যাঁ, আমি রিসার্চের ক্ষেত্রে এইটুকু বললাম যে ভেরিয়েবল খোঁজা, ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ এস্টাবলিশ করা, আর ভেরিয়েবলের যে পরিবর্তন সেটাকে দেখানোর চেষ্টা করলাম। এবং এই যে রিলেশনশিপ এর কথা বলছিলাম, এই রিলেশনশিপটা বেশিরভাগ ক্ষেত্রে কোথায় লাগে? রিলেশনশিপটা বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট স্টাডিতে লাগে। হুম। প্রেজেন্ট স্টাডিতে লাগে, এবং সেই রিলেশনশিপ বলতে গিয়ে আমি গুড রিলেশন ব্যাড রিলেশনের কথা বলছিলাম। গুড রিলেশনের ক্ষেত্রে আমরা কি শব্দটা নিয়ে এলাম? অ্যাসোসিয়েশন। মানে কি হয় যে আপনি কারোর কাছ থেকে একটা কন্ট্যাক্ট নম্বর পেলেন, কন্ট্যাক্ট নম্বর, তাহলে কন্ট্যাক্ট থেকে কি হয়? তারপরে একটু ফোনাফুনি হলো, কমিউনিকেশন হলো, কমিউনিকেশনের পরে কি হয়ে গেল? একটু কোঅপারেশন হলো, একটু কোলাবোরেশন হলো, দুজনে একসঙ্গে ঘোরাঘুরি হচ্ছে, কোঅপারেশন কোলাবোরেশন চলছে। তারপরে কি হতে পারে? একটা কোঅর্ডিনেশন তৈরি হলো, তারপরে কোঅর্ডিনেশন হতে হতে মাঝে মধ্যে একটু কম্পিটিশন হয়। হ্যাঁ, কম্পিটিশন খারাপ জিনিস নয়। কম মানে হচ্ছে টুগেদার, আর পিটিশন মানে এক্সেল টুগেদার। একটা ছেলে একটা মেয়ে ইন্ডিপেন্ডেন্টলি পড়াশোনা করছিল, ভালো হচ্ছিল না, দুজন একসঙ্গে লড়লো, জোর পেলো, দেখা গেল রেজাল্ট খুব ভালো হয়ে গেছে, নেট ফেট পেয়ে গেল। এই যে ব্যাপার, তাহলে কম্পিটিশন কিন্তু টুগেদার এভরিওয়ান এক্সেলস বা অ্যাচিভ মোর, সেইখানে কম্পিটিশন। এই যে কম্পিটিশন, কোলাবোরেশন, কোঅপারেশন, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, এইসব বলো, এইটা থেকে আলটিমেটলি কিসের জন্ম নেয়? এইটা থেকে আরেকটা সি এর জন্ম নেয়, যেটাকে আমরা বলছি কানেকশন। এই যতগুলো সি আছে না, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সি হচ্ছে কানেকশন। হ্যাঁ, অনেকে বলে আমার মোবাইল ফোনে একদম ফোন নাম্বারে ভর্তি। ওস্তাদ, তোমার কন্ট্যাক্ট আছে, হাজার কন্ট্যাক্ট আছে, কানেকশন নেই। আবার অনেকের মোবাইল নম্বর বেশি নেই, কিন্তু যে কটা বন্ধু আছে একদম সোল টু সোল তাদের মধ্যে কানেকশন আছে। হ্যাঁ, ডাকলেই একদম সাড়া পায়। ফলে আমাদের কি করতে হবে? কানেকশনের জায়গায় যেতে হবে। হ্যাঁ, কানেকশনটা কি হয়? সেটা হার্ট টু হার্ট কানেকশন হয়, সোল টু সোল কানেকশন হয়। এই কানেকশন পর্যন্ত যখন যাচ্ছি তখন আমরা কিন্তু অ্যাসোসিয়েশনের কথা বলছি।
তাহলে রিলেশনের ভালো দিকটাতে আমরা আলটিমেটলি অ্যাসোসিয়েশনেতে পৌঁছালাম। আর অ্যাসোসিয়েশনটাকে যখন মেজার করছি, যে মেজার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, তখন সেটাকে আমরা বলছি কোরিলেশন। কোরিলেশন কো মানে সহগামী, একই সঙ্গে, একই সঙ্গে ছেলেটা যেখানে যাচ্ছে মেয়েটা সেখানে যাচ্ছে। হ্যাঁ, এজ বাড়ছে, ওয়েট বাড়ছে। হ্যাঁ, এই যে একই সঙ্গে বেড়ে যাচ্ছে। আমার ফ্যামিলি মেম্বার বাড়ছে, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে ফ্যামিলি মেম্বার বাড়ার সঙ্গে সঙ্গে। এই যে সহগামী একই সঙ্গে যাচ্ছি, তাহলে অ্যাসোসিয়েশনের মেজার ডেসক্রিপটিভ হচ্ছে কোরিলেশন। এবং কোরিলেশনটাকে যার দ্বারা মাপি তাকে আমরা বুঝি কোফিসিয়েন্ট অফ কোরিলেশন। আপনারা জানেন কোফিসিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে আমরা রিলেশন থেকে কোথায় এলাম, অ্যাসোসিয়েশনে এলাম, অ্যাসোসিয়েশন থেকে কোরিলেশন এলাম, কোরিলেশন থেকে মেজার করছি কোফিসিয়েন্ট অফ কোরিলেশন। এই কোরিলেশনটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, ডাইরেকশন হিসেবে, ফর্ম হিসেবে, স্ট্রেন্থ হিসেবে। ডাইরেকশন মানে কি, যে একটা ভেরিয়েবলের সঙ্গে আরেকটা ভেরিয়েবল ডাইরেকশন, যে দুটো একই দিকে যদি যায়, হ্যাঁ, একটা বাড়লে একটা বাড়ছে, একটা কমলে একটা কমছে, তখন সেটাকে আমরা বলছি কি পজিটিভ কোরিলেশন। হ্যাঁ, পজিটিভ কোরিলেশনের কথা আমরা বলছি। এই যে আমি বললাম যে আমার ফ্যামিলি মেম্বার বেড়ে গেল, আমার এক্সপেন্ডিচার বেড়ে গেল, খরচ বেড়ে গেল, তাহলে কি এখানে একটা বাড়লে আর একটা বাড়ছে। আবার নেগেটিভ কোরিলেশনে কিরকম হলো, একটা বাড়লে আর একটা কমে। হ্যাঁ, একটা বাড়লে আর একটা কমছে। আমার যদি এর কথা বলি, রেজিস্ট্যান্সের সঙ্গে আমি এর কথা বলি, কন্ডাক্টিভিটির কথা বলি, তাদের মধ্যে একটা রেসিপ্রোকাল রিলেশনশিপ, একটা বাড়লে একটা কমছে। হ্যাঁ, এরকম হতে পারে। আহ, যে জিনিসের আহ, দাম বেড়ে গেল, আমার খরচটাকে আমি কমিয়ে দিলাম, এটা রেসিপ্রোকাল রিলেশনশিপ, সেখানে নেগেটিভ কোরিলেশন হচ্ছে। আবার জিরো কোরিলেশন, আমি বলি যে ছেলেটার ওয়েট বাড়ছে, তার সঙ্গে অ্যাচিভমেন্টের কি কোনো সম্পর্ক আছে, দেখা গেল কোনো সম্পর্ক নেই, সেখানে জিরো কোরিলেশন আসতে পারে। তাহলে এইভাবে হতে পারে, ডাইরেকশনের উপর আমরা ভাগ করতে পারি। আবার ফর্মের উপর দুভাগে ভাগ করা যেতে পারে, একটাকে বলছি লিনিয়ার রিলেশনশিপ, একটাকে বলছি নন লিনিয়ার রিলেশনশিপ। যে লিনিয়ার নন লিনিয়ার বলতে গিয়ে যখন এই দুটো ভেরিয়েবল যে রিলেশনশিপটাকে যখন আমি একটা স্ট্রেট লাইনের দ্বারা প্রকাশ করছি, তখন সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি লিনিয়ার রিলেশনশিপ। হ্যাঁ, আর না হলে সেটাকে নন লিনিয়ার রিলেশনশিপ। এবারে এইটা এইভাবে মূলবিন্দু দিয়ে যেতে পারে, এরকম যেতে পারে, এরকম যেতে পারে। যদি এরকম মূলবিন্দু দিয়ে যায়, এইটা এই ভেরিয়েবলটা যে পরিমাণ বাড়ছে, এই ভেরিয়েবলটাও সেই একই পরিমাণে বাড়ছে, তখন সেটাকে তার মধ্যে যে রিলেশনশিপটাকে আমরা বলছি পারফেক্ট রিলেশনশিপ, মানে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। কোরিলেশন সেই হিসেবে ডাইরেকশন অনুপাতে 5 রকম হতে পারে। যে পজিটিভ কোরিলেশন, একটা বাড়লে আর একটা বাড়বে কিন্তু প্রপোর্শনাল না হতে পারে। তারপরে পারফেক্ট পজিটিভ হতে পারে। তারপরে জিরোর কথা বললাম, সেরকম নেগেটিভ হতে পারে, পারফেক্ট নেগেটিভ হতে পারে। ফর্মের উপর কি ভাগ করলাম আমরা, লিনিয়ার, নন লিনিয়ার। আবার স্ট্রেংথের উপর আপনারা জানেন যে ওই কোফিসিয়েন্ট অফ কোরিলেশন, যেটা 0.0 থেকে 0. প্লাস মাইনাস 0.20, এখান থেকে +-0.20 থেকে +-0.40, এই করে করে যায় না। সেক্ষেত্রে একেবারে যেটা একটা স্ট্রং কোরিলেশন বা হাই কোরিলেশন, তারপরে সাবস্টেন্সিয়াল কোরিলেশন, মডারেট কোরিলেশন, হ্যাঁ, লো কোরিলেশন, ভেরি লো কোরিলেশন, এই স্ট্রেংথটাকে আমরা এইভাবে মেজার করতে পারি। এইবারে আমরা যেটা কোরিলেশনের কথা বলছিলাম, যে কোরিলেশনটা কি হচ্ছে, যে দুটো ভেরিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশনশিপ, যে ক্লোজনেস, ক্লোজ প্রক্সিমিটি। এবার একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে ঘুরছে, এটা আমরা কোরিলেশনের মাধ্যমে আমি তার স্ট্রেংথ এগুলো মেজার করলাম। এবার একজন বলেছে, এবারে সেইটা সত্যি কি ঘোরাঘুরি করছে করছে, সেটা আমি একজনের কথাই বিশ্বাস করব, সে কোরিলেশন কোফিসিয়েন্ট দিয়ে মেজারও করে দিই। এগ্রিমেন্টে কি হয়, যে দুটো ভেরিয়েবলের মধ্যে যে অ্যাসোসিয়েশনশিপটাকে বিভিন্ন রেটার, বিভিন্ন অবজারভারকে কাজে লাগিয়ে সেটা প্রুভ করা হয়, তখন সেই অ্যানালিসিসটাকে বলা হয় এগ্রিমেন্ট অ্যানালিসিস। এগ্রিমেন্ট অ্যানালিসিস মানেটা কি, যে রিলেশনশিপ বিটুইন অ্যামাং দ্য ভেরিয়েবলস আর এস্টাবলিশড থ্রু ডিফারেন্ট রেটার্স। হ্যাঁ, যখন ডিফারেন্ট রেটার দ্বারা আমরা এটাকে মেজার করছি, তখন সেটাকে আমরা এগ্রিমেন্ট বলছি। হুম, এগ্রিমেন্ট মানে তার রিলায়েবিলিটিটা দেখছি। হ্যাঁ,
একজন বললাম না, কারোর সঙ্গে কারোর একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা একজনের কথা আমি শুনবো কেন? আমি বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করলাম, এবার সবাই যদি বলে যে হ্যাঁ, তাহলে সেটাকে কনফার্ম হওয়া যাচ্ছে। ফলে এইটাকে জেনারেলি এগ্রিমেন্টটা হচ্ছে একটা ইন্টার রেটার রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? কনসিস্টেন্সি। হ্যাঁ, রিপ্রোডিউসিবিলিটি। হ্যাঁ, রিলায়েবিলিটি মানে কি? কনসিস্টেন্সি অফ রেজাল্টস। একই জিনিস যদি বারবার ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে একটা রিলায়েবল। হুম। রিলাই করা মানে কি? নির্ভর করা। কার উপর আমরা নির্ভর করি? যে আন্ডার সাবস্টেন্সিয়ালি আইডেন্টিক্যাল কন্ডিশন যদি একটা বন্ধু একই রকম ভাবে বিহেভ করে, আমি তাকে ভরসা করতে পারি। যে সবসময় মিথ্যে কথা বলে, সে রিলায়েবল। যে সবসময় সত্যি কথা বলে, সে রিলায়েবল। কিন্তু যে সত্যি মিথ্যে মিশিয়ে বলে, সে রিলায়েবল নয়। যাই হোক, এই এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু আমরা রিলায়েবিলিটিটাকে মেজার করার চেষ্টা করি। হুম। যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম, আহ, এই এগ্রিমেন্ট আবার তিন রকম হতে পারে। নমিনাল লেভেল ভেরিয়েবল হলে এগ্রিমেন্ট মেজার জন্য কাপ্পা কাপ্পা কোরিলেশন করা হয়। আবার অর্ডিনাল লেভেলের জন্য কেন্ডাল টাউ, কেন্ডাল ডাব্লিউ, এইসব ব্যবহার করা হয় আর কি। কেন্ডাল টাউ ব্যবহার করা হয় যখন দুজন দিয়েছে, আর কেন্ডাল ডাব্লিউ হচ্ছে যখন গ্রেটার দেন টু লেটার্স। পরীক্ষায় এরকম ম্যাচিং দিয়ে অনেক রকম প্রশ্ন আসে নেটের ক্ষেত্রে। আর ইন্টারভ্যাল লেভেল যদি ভেরিয়েবল হয়, তখন সেটাকে আমরা প্রোডাক্ট মোমেন্টের কথা বলছি। আর রিগ্রেশন অ্যানালিসিস বলে আর একটা অ্যানালিসিস আছে, সেখানে আর কিছু নয়, এই যে সম্পর্ক নির্ণয়ের কথা বলছিলাম, ভবিষ্যতের সম্পর্কটা কিভাবে যাবে, আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ম্যানিপুলেট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি লক্ষণীয় পরিবর্তন হতে পারে তার একটা আগাম আমি ফোরকাস্ট করছি, প্রেডিকশন করছি। তাহলে রিগ্রেশন ইজ নাথিং বাট প্রেডিকশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাই ম্যানিপুলেটিং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে পাল্টে পাল্টে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি লক্ষণীয় পরিবর্তন আসছে সেটাকে দেখার নাম হচ্ছে রিগ্রেশন। এই দেখুন, যে মেজার ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বিটুইন ভেরিয়েবলস, ভেরিয়েবল গুলোর মধ্যে অ্যাসোসিয়েশন মেজার করার যে সেটা হচ্ছে কোরিলেশন। মেজার্ড অ্যাসোসিয়েশন বিটুইন ভেরিয়েবলস বাই টু আর মোর দ্যান টু রেটার্স, এটা হচ্ছে এগ্রিমেন্ট, যেটাকে বলা হচ্ছে। এই এগ্রিমেন্টটাকে আরেক নামে কি বললাম আমরা? আগের নামে বললাম ইন্টার রেটার রিলায়েবিলিটি। ইন্টার রেটার রিলায়েবিলিটি। আর এইটাতে কি লিখছি আমরা? যে প্রেডিকশন অফ অ্যাসোসিয়েশন বিটুইন ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। প্রেডিকশন, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী করছি, ভবিষ্যতের যে সম্পর্ক নির্ণয়, তখন তার মাধ্যমে হচ্ছে আমরা কি হচ্ছে? রিগ্রেশন হচ্ছে।